লোককে আমরা নাক চোবানি খাওয়াইতে পারি। আমাদের রাজনীতিবিদরা একটু আমাদের মতো সাহসী না, আমাদের ফেরিওয়ালা রিক্সাওয়ালা স্টুডেন্টের মতো আমাদের রাজনীতিবিদরা সাহসী না। সেই ক্ষেত্রে আদৌ জীবিত আছে কিনা সন্দেহ আছে, অনেক রিমোট আছে, মারা গেছে। এবং মূলত ভারতের আধিপত্য থেকে আমরা মুক্তি চাই, ভারতের আধিপত্য না মানবো না। ভারত এই ৫৫ বছর আমাদেরকে শোষণ করছে, কোনো কিছুই দেয় নাই। শেখ মুজিবুর রহমান চান নাই স্বাধীনতা, উনি দামাদামি করতেছিলেন, ক্ষমতা যাচ্ছিলেন। পাকিস্তানের ভুল ছিল, ক্ষমতা দেয় নাই, নিঃসন্দেহে ভুল ছিল। আর যদি নির্বাচন বলে ৭০-এর, ওটা কিন্তু নির্বাচন ব্যক্তি ভোট না, কে কত ভোট দিছে, একাধিক ভোট, সেটার কম্পিটিশন ছিল। পাকিস্তান আপত্তি করে না। ৭১-এর যে মিথ্যা বয়ান, সেই বয়ানের ভয়ে ৭১-রা জুলাইকে দরজা দিচ্ছে না, এটি হলো মূল সমস্যা। ৭১ জায়গায় ৭১, জুলাইয়ের জায়গায় জুলাই, দুইটাকে এক করা যাবে না। এ দুঃখজনক। আপনি চিন্তা করেন, আপনার পুলিশ আমার সেবার জন্য, এই পুলিশ আমার কোনো কাজে লাগে না। আমরা নিরীহ পুলিশকে অসৎ করি, রাজনীতিবিদরা করে। যে এলাকার পুলিশ সেই এলাকায় থাকুক, হয়তো স্বজনপ্রীতি হবে, বাট জুলুম হবে না। বেনাপোলে পুলিশ বাড়ি থেকে যায় কাজ করবে, বাড়িতে আসবে, অন্য কাজ করতে পারবে দেশ উন্নয়নের জন্য। টিচার হবে, শিক্ষিত ছেলে তারা, অথবা অন্য কোনো জব করবে, তার কিন্তু চুরি করতে হবে না। আপনি বলেছেন যে আসলে আয়নাঘর শুধুমাত্র একটা নির্যাতন কেন্দ্র নয়, এটি রাষ্ট্রকে ভয় তৈরি করার একটা ব্যবস্থা। আপনার কি মনে হয় যে এই প্রথাটা পুরোপুরিভাবে ভেঙে গেছে? লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। হাজারো বজ্রকণ্ঠে ধ্বনিত সেই দেশ বদলের যাত্রায় সাহসী যোদ্ধাদের পাশে ছিল গণতন্ত্রকে ধারণ করা ফেস দ্য পিপল। জুলাইয়ের সহস্র শহীদ, আহত বীর ও সকল যোদ্ধাকে বিনম্র শ্রদ্ধা। আসসালামু আলাইকুম দর্শক, ৩৬ জুলাই মুখোমুখি আমাদের স্টুডিওতে আজকে আছেন কর্নেল হাসিনুর রহমান, পীর প্রতীক, সাবেক সেনা কর্মকর্তা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি মনে করি অনেক ভালো আছে। স্বৈরাচারের পরে একটা দীর্ঘ আমরা সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারতেছি, কথা বলতে পারতেছি, অভিযোগ দিতে পারতেছি। আমি শুকরিয়া মহান আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ। আপনি আপনার ব্যক্তিগত জীবনে আপনি একজন সেনা কর্মকর্তা, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আপনি একজন বীর প্রতীক হয়েছেন, তারপর গুমের শিকার হলেন। এই যে ভুক্তভোগী হিসেবে আপনার ব্যক্তিত্ব এবং রাষ্ট্রের সম্পর্কে দৃষ্টিভঙ্গিটাকে আপনি কিভাবে দেখবেন? আপা, আমি কিন্তু সেনাবাহিনীর একমাত্র অফিসার। স্বাধীনতার পর ৩টা খেতাব, পুলিশে বিপিএম, এই জেএমবি দমনের জন্য, সীমান্তে সন্ত্রাসী দমনের জন্য বিডিআর পক্ষ থেকে বাংলাদেশ রাইফেল পদক, বীর প্রতীক, 3টা খেতাব। দেশের জন্য এতটা করার পরে যে তিক্ত বিতক্ত আমার হয়েছে রাজনীতির উপর, ঘৃণাবোধ, আমার মনে হয় তাদের দেশপ্রেমের অভাব, তাদের ভারত প্রেম আমাদেরকে খুব কষ্ট দেয়। আমরা দেশের জন্য জীবন দিব বলে স্বাক্ষর করি, দেশের জন্য আমরা জীবন দিব। এই লোকগুলি, রাজনীতিবিদরা, বিশেষ করে আওয়ামী লীগরা আমাদের খুব পীড়া দিছে। আমরা চাই না এই ধরনের রাজনীতিবিদ দেশে জন্ম হোক। আপনি নিজে দীর্ঘ সময় গুমের শিকার ছিলেন, এই যে মুক্ত হওয়ার পর স্বাভাবিক জীবনে ফিরে আসলেন, এরপরে আপনার এই লড়াইটা আসলে কেমন ছিল? বা অনেকেই প্রশ্ন করে, বলে যে আয়নাঘর বলতে আসলে কিছু নেই। এ ব্যাপারে আপনার মন্তব্যটা শুনতে চাচ্ছিলাম। আমি স্বাভাবিক জীবনে ফিরে আসার পর আপা, আমি কিন্তু স্বাভাবিক ছিলাম না। আমি শুধু একটা উদাহরণ দিই। আমি কাপ্তায় গিয়েছিলাম একটা কাজে, ব্যক্তিগত কাজে। ওইখানে আমাকে নিরাপত্তা বাহিনীরা ঘিরে রাখছিল যে আমি কোথায় যাই মনিটর করার জন্য। চট্টগ্রামে আসি, এক বন্ধুর গাড়িতে কারে ওইটাকে ফলো করে। চট্টগ্রামে আসার পর একটা এসি বাসে চলে আসবো, সেই গাড়িটাকে ফলো করে, এবং এই গাড়িটাকে মাঝপথে থামাই এক কুমিল্লাতে। আমার হাতে অস্ত্র যে আছে, লাইসেন্স চেক করে। আপনি বুঝেন আমি কেমন স্বাভাবিক ছিলাম। 5ই আগস্ট আগ পর্যন্ত সম্পূর্ণ সময়টা আমি প্রচন্ড নিয়ন্ত্রণে ছিলাম। নেত্রী নিউজের মাধ্যমে যখন প্রকাশ করলাম আয়নাঘর, এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে। আরাফাত, নিজে মজুমদার অনেক কিছু বলছে, আমি কিন্তু আমার জায়গায় ছিলাম।
এবং প্রায় 10-এর অধিক মামলা করা হয়েছে আমার বিরুদ্ধে, যে মিথ্যা কথা বলছি। মহান আল্লাহ শুক্রিয়া, আবু সাইদের জন্য হাসিনা গেছে, আয়নাঘরটা আমরা দেখাইতে পারছি, এবং এই গুম কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করছি কোথায় আয়নাঘরটা কিরকম, এবং এটা ফাইনালি ডক্টর ইউনূস গেছেন, দেখছেন, সবাই দেখছেন। তো মিথ্যাচারের কোনো অবকাশ নাই। আপনি ভাবেন, ইউএন এর প্রতিনিধি আসলেন, কমিশনার, আমি যেহেতু 2বার গুম, তখন করা হলো, উনি বলা হলো, হাসিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আমি স্বেচ্ছায় গুম ছিলাম, অনেকে বলছেন পাকিস্তানে ছিলাম, এরা ছিল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। হরে একটা ডিজিএফআইয়ের মতো একটা সেন্সিটিভ জায়গায় এই আয়নাঘরটা আমি প্রকাশ করার পরও তারা পরিবর্তন করে নাই। আমাকে এই ক্ষেত্রে ইউএস এমবেসি যথেষ্ট সহযোগিতা করছে। নূর খান ভাই, মানবাধিকার কমিশন, আমাদের যে আদিল ভাই, এনারা আমার অনেক সাপোর্ট দিয়েছেন। নাহলে এই বড় শক্তির সাথে সাপোর্ট যুদ্ধ করা 5ই আগস্ট পর্যন্ত প্রায় 2 বছর অনেক কষ্ট ছিল। হুমা খান, যিনি আপনার ছিলেন ইউএন এর পক্ষ থেকে, আমি মনে করি সত্যের জয় হয় আপা। মানুষের কণ্ঠস্বর বন্ধ করে আপনি বেশি দিন থাকতে পারবেন না। শেখ হাসিনা যেই ফর্মে ছিলেন, বাবার পরিচিতি, উনি সৎ থাকতেন, ন্যায় থাকতেন, সারা জীবন উনি ক্ষমতা চালাতে পারতেন। এবার ওনার ডিএনএ এর মধ্যে হলো সমস্যা, হিংসা, মানুষ হত্যা করা, এই মানসিকতার মধ্যেই আওয়ামী লীগ। হেন কাজ নাই আওয়ামী লীগ করে নাই, অনৈতিক কাজ। স্বাধীনতার পরের থেকে, স্বাধীনতা আগে বলছে মিথ্যা কথা, স্বাধীনতার পরে আসল চেহারা প্রকাশ পেয়েছে। আমরা এখন তুলনা করলে দেখবো আওয়ামী লীগ একটা গালি, এটা কোনো দল না। আপনি বলেছেন যে আসলে আয়নাঘর শুধুমাত্র একটা নির্যাতন কেন্দ্র নয়, এটি রাষ্ট্রকে ভয় তৈরি করার একটা ব্যবস্থা। আপনার কি মনে হয় যে এই প্রথাটা পুরোপুরিভাবে ভেঙে গেছে? আচ্ছা, আপনি বুঝেন, আয়নাঘরে কর্নেল হাসিন গুম হয়েছে, ব্রিগেডে আদমি গুম হয়েছে, বিষয়টা এরকম না। আমি গুম হয়েছি, আমার অধ্যায় শেষ, আমার পরিবার, বউ, বাচ্চা, মেয়ে, মা, খালা সবাই আতঙ্কগ্রস্ত, পুরো সমাজ ব্যবস্থা আতঙ্কগ্রস্ত, লোকজন কথা বলতো না। তারপরে রিমোট ছড়ানো হয়েছে কর্নেল হাসিন মারা গেছে, কর্নেল হাসিনকে পাগল করে ফেলা হয়েছে, কর্নেল হাসিনকে ভারতে ফেলাই দিয়েছে। মানে কি যে একটা মানে বিভৎস রাষ্ট্র কেমনে করে আমি জানি না। গণতন্ত্রে এই জিনিস চলতে পারে না। যারা করছে, দেখেন গুমের অনেক ধারা আছে। যারা গুম করে তারা এটা অপরাধী, যারা গুম হেফাজত করে রাখছে, যারা দেখে রাখছে আমাদেরকে, এটা তো কোনো বাংলা শব্দ নাই, আয়নাঘর যেখানে রাখছে, কারো না কারো দায়িত্ব ছিল, তো সে অফিসাররা অপরাধী। 3 হলো যারা জানতো কিন্তু কোনো প্রতিরোধ বা কোনো ব্যবস্থা নেয় নাই, তারা অপরাধী। এটা আমাদের জন্য একটা কালো অধ্যায়, ইতিহাসের খাতায় লেখা থাকবে আওয়ামী লীগ এই জিনিসটা করছে। হয়তো দেশের স্বার্থে অপ্রয়োজনে 24 ঘন্টার বেশি লাগে, আমাদেরও লাগতো। এক টাইম দেখা গেছে 48 ঘন্টা লেগে গেছে জেএমবি ধরার সময়। কিন্তু অনৈতিকভাবে আপনি মানুষকে আটকে রাখবেন বছর পর বছর, একটা সেই নিম্নমানের জায়গা। আমার ঘরটা কিন্তু সবচেয়ে খারাপ ঘর ছিল আপা, হাইট খুব কম ছিল, চরম গরম। আর যেই পরিবেশ আমাকে রাখা হয়েছে, এটা ভদ্র মানুষ, সভ্য মানুষ করে না। তাই মাঝে মাঝে মনে হয় মাফ করে দেই, না, এরা মানুষ ছিল না। এদেরকে দণ্ডিত না করা হয়, আগামী প্রজন্ম একই সমস্যা করবে। আল্লাহর কাছে শুকরিয়া, যেমনটা বলছি তেমনটাই পাইছি। যে কথা, যে ভাষা, যেভাবে বর্ণনা ছিল আমার 5ই আগস্টের আগে এই মানবাধিকার সংস্থার কাছে, তেমনটাই পাইছি। কোন রকম অতিরিক্ত করতে হয় না এই কাজ। গুম কমিশনটা গঠন করা হয়েছে, তদন্ত ব্যবস্থাও হয়েছে, কিন্তু একজন ভুক্তভোগী হিসেবে আপনার কি মনে হচ্ছে যে এর সঠিক বিচার প্রক্রিয়াটা সঠিকভাবে, খুব দ্রুতভাবে এগোচ্ছে? দেখেন, আমরা বাঙালি, আইন কানুন সব কিন্তু ব্রিটিশের দর্শনে হয়েছে। যে দর্শনে কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে না। বাংলাদেশে এই দর্শন চলে না। বাংলাদেশের দর্শন চলে ওই ডিবি অফিসে নিয়ে সাইজ করা। বাঙালি শুরুতে মিথ্যা কথা বলে। যেই দেশে সাক্ষী পাওয়া যায় টাকার বিনিময়ে, সেই দেশে এই আইন বিব্রতকর।
আপনি চিন্তা করতে পারবেন না, গুম কমিশন আইসিটি যেটা চলতেছে, এখানে জিজ্ঞাসাবাদের জন্য ধমক দেওয়ার কোনো স্কোপ নাই। একটু এত জিনিস আপনি কোত্থেকে পাবেন? সহজে কথা বাঙালি বলে না। এখন কিছু জিজ্ঞাসাবাদ, কঠোর জিজ্ঞাসাবাদ করতে হয় আপা, সেই সিস্টেমটা নাই। এখন কেন করবে একটা অফিসার এত? তার কোনো ইনসেনটিভ নাই। যারা পুলিশ প্রসিকিউটর, তাদের কোনো একটা যে উদ্যম নিয়ে কাজ করবে সেটা নাই। কেন করবে? আমরা হতাশ। আমি তো চাই একটা তদারকি টিম থাকা দরকার, মামলাটা কোন মামলা কিরকম হইতেছে না হইতেছে। আমরা তো হতাশ, ন্যায় বিচার পাবো কিনা। বিকজ দুইটা কোর্টে এত মামলা বিচার করা সম্ভব না। 1800টা গুম, এই তদন্ত করার যত অফিসার দরকার তা কিছুই নাই আসলে। বিশাল ব্যাপার। এবং তদন্ত গেলাম, জিজ্ঞেস করলাম, করেছেন না। এটা যদি আড়াআড়ি নিয়ে কিছু করতে হয়, আমাদেরকে যেইভাবে টর্চার করা হয়েছে, চোখ বেঁধে মুখ বেঁধে ঝুলাইয়া, এদেরও কিছু করতে হবে, নাহলে এরা সোজা হবে না, সত্য কথা বলবে না। এই হলো বাস্তবতা। আপনি তো বলেছেন যে গুমের ঘটনায় রাষ্ট্রের কিছু প্রতিষ্ঠান জড়িত ছিল এবং ভবিষ্যতে যাতে সরকার আসলে এই ধরনের কাজগুলো আবার না হয় বা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যুক্ত হতে না পারে, এ ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন? মানে কি আমি বলতে বোঝাতে চাচ্ছি ভাই চাচ্ছেন? আপা, একমাত্র বাংলাদেশ সম্ভবত রাজনীতিবিদদের জন্য কোনো ইনস্টিটিউশন নাই। তারা কি করতে পারে, কি কতটুকু করা উচিত, দেশকে ভালোবেসে দেশপ্রেম বজায় রাখার জন্য কি করবে, এই জিনিসটা নাই। আপনি দেখেন মমতাজ গান গাইতে গাইতে উনি চলে আসলেন সংসদে। হুম, ওনার থেকে কি আশা করবেন? এখন রাষ্ট্রের কাজ রাষ্ট্র করবে। সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী, সরকারি বাহিনী যারা মূলত, এরা হলো জনগণের, দেশের, কারো দলের না। এই জায়গাটায় কিন্তু সমস্যা। আমি আশা করব রাষ্ট্র যেন এই সুন্দর প্রতিষ্ঠানদের যেন ব্যবহার না করে, কলঙ্কিত করে। রাষ্ট্র যেন এই যে আপনার যে স্বাধীন কমিশনগুলি আছে, এটা স্বাধীন থাকতে দেন। হস্তক্ষেপ করলে আপনিও সেই বিপদে পড়বেন। আগের বাংলাদেশ এখনকার বাংলাদেশ অনেক পার্থক্য। ওই ন্যারেটিভ চলবে না, এই গুমের ন্যারেটিভ, জঙ্গির নাটকের ন্যারেটিভ। আমি আপা এখানে বলতেছি, জঙ্গির নাটকের 99% লোক ভুয়া। এগুলি একটা কমিশনের মাধ্যমে নিষ্পত্তি করার কথা ছিল আসিফ নজরুল ভাইয়ের, কিন্তু আমরা সহযোগিতা করতে পারি না, ব্যর্থ হয়েছি। উচিত ছিল সকল জিনিস খোলসা করা। যত জঙ্গি নাটক জেলে আছে, অনেকে মৃত্যুদণ্ড আসামি আছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের এই ন্যারেটিভগুলি দিচ্ছে ভারতের সুবিধার জন্য। আমরা আমরা তো শান্তিতে বসবাস করতে চাই, কারো হস্তক্ষেপ করি না। আমরা আমরা চাই আমাদেরকে কেউ হস্তক্ষেপ না করে, আমাদের মতো আমরা চলি। আজও অনেক গুমের পরিবার জানতে চায় যে তার স্বজনদের সাথে আসলে কি হয়েছিল। রাষ্ট্রের কাছে আসলে কোনটা এই মুহূর্তে বেশি দরকার, সঠিক বিচার নাকি সত্য প্রকাশ করা? আপনার সত্যটা প্রকাশ কিভাবে করবে? যখন অপরাধীদের মিথ্যা কথা বলে, না জড়িত না, ইনিয়ে বিনিয়ে বলে, যার জন্য আজকে সমস্যা। আপনি কি মনে করেন না এই জিয়াউল হাসান জেনারেল, মেজর থেকে মেজর জেনারেল, শুধু মানুষ হত্যা করে, এটা সত্য কথা বলবে না তো? এতে দুটো চর্থাবার দিতে হবে বা চোখ বাঁধতে হবে, এটা সিস্টেম তাই না করে, আপনি আইসিটিতে নাই। এই জন্য সব দায় সারা কাজ হচ্ছে যে আপনার যারা আইনজীবী যারা আছেন, প্রসিকিউটর, তারা কাজ করতেছেন, বাট বাকি যে অ্যাসেসরিজ গুলি আছে নাই। যেইভাবে কাজ হয়েছে শুরুতে জোশের ঠেলায়, এখন দিন দিন আওয়ামী জনগণের উৎপীড়নে এরাও তো আস্থাহীনতার মধ্যে পড়ে গেছে। তো আমি মনে করি রাষ্ট্রের উচিত এগুলি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রের দায়িত্ব। অনেক অনিয়ম হয়েছে, এই সরকারও করছে, এগুলি না করলে ভালো হইতো। গুম কমিশনের বাতিল করে দিছে, তারপরে দেখেন ওই বিচার বিভাগে, সুপ্রিম কোর্টের বিচার বিভাগ নিয়ে, এগুলি উচিত হয় না। বিএনপি তো সমস্যা ছিল না, এগুলি করে কেন নিজেরা জুলাই সনদ স্বাক্ষর করে নাই? এটা কি প্লাস পয়েন্ট বিএনপির জন্য? কোন জনগণ চায় বিএনপি জুলাই সনদ চাই না? যারা বলে তারা গাদ্দার। জনগণের কাতারে আসলে বিএনপি ভালো করবে। বিএনপির মধ্যে আমি একমাত্র দেখি আমাদের প্রধানমন্ত্রী খুব ভালো, তার চেয়েও ভালো ওনার পরিবার।
ওনার মেয়ে, তারা অন্তত সভ্য জগতে মানুষ হয়েছেন, সভ্য পরিবারের সদস্য। ওইটার উপর আস্থা করে মনে করি আমি আমাদের প্রধানমন্ত্রী খারাপ হবেন না, যদিও তার সাথে অনেক উচ্ছিষ্ট লোকজন আছে, উনি ওদেরকে চিহ্নিত করতে পারবেন এবং প্রয়োজনের সময় বের করে দিবেন। জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্ণ হলো। এই যে অভ্যুত্থানটা গেল, এই 2 বছরে আপনার কি মনে হয় কতটুকু পূর্ণতা পেয়েছে, সাফল্যটা অর্জন করলো ঠিক কি পরিমাণে, আর অপূর্ণতাটা আসলে কোথায়? আমার সাফল্য থাকবে জুলাই সনদের প্রথমেই, এই যে 15টা বছর, 15টা মাস বা 16টা মাস প্রথম দিকে গেল ডক্টর ইউনূসের, এখানে চরম ভুল ছিল। এত লিবারাল হলে শাসক হয় না। আপনি একটা সংবিধান বানাতে চাচ্ছেন, বিপ্লবী সরকার, শুরুতে গন্ডগোল করছেন। আপনার কি সমস্যা আমরা জানি না আপা দেশের? পুলিশকে সেবক করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে, জনগণের কাছে যাইতে হবে। ওই আইন কানুনগুলো করে জেলায় জেলায় যাইতাম আমরা, জেলায় জেলায় যে স্টেডিয়ামে সকল জনগণের সাথে কথা বলতাম, কৃষকরা জিজ্ঞেস করতাম কি করলে তোমার জন্য উপকার হবে, জেলে এই কাজগুলি করে আসা উচিত ছিল, তাইলে এত ঝামেলা পড়তো না। শুরুতে সেই বিএনপি, জামাত, এই লোকগুলি তো 15 বছর ছিল না, তাদের সাথে কথা বলতে গেছে কেন? 12 বছর যদি কারো জমি অন্য কেউ ব্যবহার করে, আইনগতভাবে সে মালিক হয়ে যায়, যেটা জানতাম ছোটকালে। তো 15 বছর যাদের ক্ষমতায় ছিল না, তাদের সাথে আলোচনা করে ভুল করছে। উচিত ছিল সেট আপ করা, তারপরে তাদেরকে আনা, যে জনগণের সাথে এটা রাজি হয়েছে, আপনারা আসেন, আমরা এইভাবে এটা প্লেস করি, গণভোট, তারপরে নির্বাচন। কিন্তু আপনাদের মধ্যে অসৎ উদ্দেশ্য থাকে, জনগণ আপনাকে ফিরিয়ে দেবে। এটা বড় ভুল করবে যদি এটা এখনো যদি স্বাক্ষর না করে। আপনাকে বুঝতে হবে আপা, বললেন না কি প্রাপ্তি, প্রাপ্তি এইটুক, যে কোনো সরকারকে যে কোনো সময় জনগণ ফেলে দিতে পারে। এখন সেই পুলিশ আর গুলি করবে না, এটা বড় প্রাপ্তি। এখন ডিজিএফআই আপনাকে হস্তক্ষেপ করবে না, এটাই প্রাপ্তি। এখন পুলিশ, বিডিআর, র্যাব অহেতুক ঝামেলা করবে না। নিরস্ত্র এবং সশস্ত্র, এই দুইটি ডেফিনেশন পরিষ্কার, এইটাই হলো প্রাপ্তি। সুতরাং এই প্রাপ্তিতে কোনো সরকার যদি মনে করে আমি জুলুম করতে যাব, টিকতে পারবে না, সে নিজে বিপদ ডেকে আনবে। আন্দোলনের সময় আপনার যে প্রত্যাশাগুলো ছিল, জবাবদিহিতামূলক রাষ্ট্র, সুশাসন, ন্যায় বিচার, এগুলো আসলে ঠিক কতটা বাস্তবায়ন হয়েছে বলে আপনি মনে করছেন? আমরা ইনসাফ চাই। আমি আমার দল থেকে বলি, ব্যক্তিগতভাবে, এবং মূলত ভারতের আধিপত্য মুক্ত থেকে আমরা মুক্তি চাই। ভারতের আধিপত্য আমরা মানব না। ভারত এই 55 বছর আমাদেরকে শোষণ করছে, কোনো কিছুই দেয় নাই। আর এই সহযোগী ছিল আওয়ামী লীগ। এখন আপনি আপা বলতে পারেন, অনেক কিছুই বলতে পারেন এক্ষেত্রে, তবে আমি মনে করি ন্যায় বিচারের জন্য বিচার ব্যবস্থা দরকার। সেই বিচার ব্যবস্থা এখনো সুষ্ঠু হয় নাই। আপনি কিছু অন্যভাবে নেবেন না। একটা নারী যদি কোথাও নির্যাতিত হয়, তার বিচার পাইতে তাকে কি কষ্ট করতে হয় আপনাকে বোঝাইতে পারবো না। আদালতে যাওয়া তারই ঠেকা। এখন মনে করেন আমার মামলা আইসিডিতে, ওই সাক্ষী যেগুলি আছে দেখে রাখতেছি আমি, হাতে না যায়। এবং রাষ্ট্রের নেওয়া হচ্ছে দায়িত্ব, এই লোকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ন্যায় বিচারের জন্য এই কাজগুলি করব। রাষ্ট্র সেটা করে না। এই যে পুলিশ, আমাকে পুলিশের কাছে তো আমরা কিছু চাই না, রাষ্ট্রের কাছে কিছু চাই না, যেন জুলুম না করে। পুলিশকে তো সেবক হইতে হবে। কেমনে পুলিশ সেবক হবে আমাকে বলেন? বেনাপোলে পুলিশ যদি ঢাকায় চাকরি করে, সে কেমনে সেবা করবে? কয় টাকায় বেতন পায় পুলিশ? এই যে কয়দিন আগে একটা ঘটনা ঘটলো, মিরপুরে একটা মেয়ে রেপ হইলে মারা গেল, খুব সুন্দর বিচার হলো। সরকারকে জিজ্ঞেস করা দরকার, ওই পুলিশ কর্মকর্তা সাব ইন্সপেক্টরকে কয় টাকা পাইছে আইনগতভাবে? এই লাশ পোস্টমর্টম করা, যে লাশ মানে মাথা মানে যে পোস্টমর্টম করে তাকে মদের পয়সা দিতে হয়, সাথে তার সৈনিক থাকে, সোলজার থাকে, তাকে খাওয়াইতে হয়, ইভেন গাড়ি তেল দিতে হয়, অনেক ঝামেলা, একাধিকবার ফরেন্সিক রিপোর্ট নিতে হয়। এই সাব ইন্সপেক্টর কয় টাকা পাইছে? আমাদের গোড়া সমস্যাগুলো সমাধান করতে হবে, নাহলে পুলিশ সেবক হবে না। একটা বেনাপোলের ছেলে বা সীমান্ত নিজ এলাকার ছেলে যে ঢাকায় আসে আপা, তার বাচ্চা আছে, বউ আছে, তাদের চিকিৎসা আছে, বাড়ি ভাড়া আছে, তার পক্ষে সৎ থাকা সম্ভব না। আমরা নিরীহ পুলিশকে অসৎ করি, রাজনীতিবিদরা করে। যে এলাকার পুলিশ সেই এলাকায় থাকুক, হয়তো স্বজনপ্রীতি হবে, বাট জুলুম হবে না।
বেনাপোলে পুলিশ বাড়ি থেকে যা কাজ করবে, বাড়িতে আসবে, অন্য কাজ করতে পারবে দেশ উন্নয়নের জন্য, টিচার হবে, শিক্ষিত ছেলে তারা, অথবা অন্য কোনো জব করবে, তার কিন্তু চুরি করতে হবে না। আমরা এটাকে ব্রিটিশের আইনে ফেলে এই কাজগুলি করতেছি। এত বড় দেশ, ছোট দেশ হইতে পারে, জনসংখ্যার দিক দিয়ে অনেক বড়, এখানে পুলিশকে সংস্কার করতে হবে ওইভাবে যেন পুলিশ চলতে পারে। আপনার কি দরকার? আপনি মনে করেন এটা হলো কারণ বাজার, কারণ বাজারের ছেলেরা যদি পুলিশ হয়, এই কারণ বাজার চাঁদাবাদী হবে বলেন তো আমার আপা? আপনার এখানে প্রচুর চাঁদাবাদী হয়, কোটি কোটি টাকা। কারণ বাজারের ছেলেরা যদি পুলিশে থাকে, কোনো চাঁদাবাদী হবে না। আপনি চান না তো চাঁদাবাদী বন্ধ করতে? এই এলাকার ছেলেদের বানান পুলিশ, এই এলাকার যে কোনো বয়সের হইতে পারে, দেশ ঠিক করা সম্ভব। আমরা চাই না ঠিক করতে, আমলাদের জন্য। আপনি দেখেন পুরা এলাকার নেটের মধ্যে একটা সিস্টেম আমলা ঘিরে থাকে। সেনাবাহিনীর মধ্যে হোম ডিফেন্স মিনিস্ট্রি আমলা, পুলিশের মধ্যে হোম মিনিস্ট্রিতে আমলা, সব জায়গায় আমলারা নিয়ন্ত্রণ করে। কেন? আমলার কাজ হলো গিয়া টিএনও থেকে শুরু করে বিভাগীয় কমিশনার ওই দপ্তরে চলে যাবে, কিন্তু সব জায়গায় তারা বেশি বুঝে। আপনি কি মনে করেন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী খাত বা যে কোনো খাতে পুলিশ কি কম বুঝে তার কি করতে হবে না করতে হবে? আমার কি আর্মি চিফ যেটা স্বাক্ষর করে ওখানে আমরা কি দরকার? আর দ্যাট ইজ ফাইনাল না, সে বুঝে কম। আমরা আসলে সিস্টেম পরিবর্তন করতে চাই না, তাই আমরা বিপদগ্রস্ত। ব্রিটিশের আইন ফেলে দিতে হবে, আমাদের দেশের আইন আমাদেরকে, আমাদের জন্য যে আইন দরকার সেটা আমরা করব। এটা তেমন কিছু বিষয় না, এটা খুবই সম্ভব এবং সাশ্রয়ী, সম্ভব এবং সাশ্রয়ী। আপনারা টিএডিএ করে তো প্রচুর টাকা নষ্ট করে এই লোকগুলি। যার কাজ তারা করতে দেন না। আপনি জেলা প্রশাসক বানান, নির্বাচিত জেলা প্রশাসক, সেই তার জেলা ম্যানেজ করবে, কত টাকা বরাদ্দ লাগে ওই বেটা রেসপন্সিবল। কিন্তু আমরা আসলে সিস্টেম কোনো দেশটা মানি না, ব্রিটিশের আইন মানতেছি। ব্রিটিশ আমাদেরকে শোষণ করছে, সেই সুযোগটা করে দিচ্ছি তাদেরকে আমরা। চুলায় আহতদের চিকিৎসা নিয়ে প্রায় অভিযোগ শোনা যায়। একইভাবে শহীদ পরিবারে যারা রয়েছেন তাদেরও ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে। এ ব্যাপারে আপনার মন্তব্যটা কি হতে পারে? সমস্যাটা হয়েছে আপা, আমরা নিজেদের মধ্যে একটা কনফ্লিক্ট সৃষ্টি করছি। 71 নেয়া জুলাই, 71 সম্মানিত জায়গায়, 71 জায়গায় 71, জুলাইয়ের জায়গায় জুলাই, দুইটাকে এক করা যাবে না। 71-এর সাথে এই সাংঘর্ষিক হওয়াতেই এই সমস্যাটা হয়েছে। আমরা 71-এর তুলনা করি না মানে 71-এ এত মিথ্যা বয়ান, তাই 71 তার ভয়ে জুলাইটাকে দাঁড়াতে দিচ্ছে না। সোজা কথা, 71-এর যে মিথ্যা বয়ান, সেই বয়ানের ভয়ে 71-রা জুলাইকে দাঁড়াতে দিচ্ছে না। এটি হলো মূল সমস্যা। আমি যদি 52-এর কথা বলি আপা, 52-তে মারা গেছে কয়জন? কে মারছে আপা? মারছে বাঙালি পুলিশ, গুলি করছে। এসপি বাঙালি, ওসি বাঙালি, বাংলাদেশের মুখ্যমন্ত্রী নুরুল আমিন সাহেব উনি বাঙালি, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাঙালি। দোষ কারা দিচ্ছেন? এই মিথ্যাচার। কায়দা আজম তো মারা গেছে 1948 সালে। 52-তে এইসব দুষ্টামি করার তো কারণ নাই। রাজনীতিবিদ যেমন একটু বাঙালি। এই মিথ্যার বয়ান চলতে চলতে 71, এখানে 30 লাখ ঢুকাই দিচ্ছেন, খুঁজে পাচ্ছেন না। যে লোকটা জীবন দিয়েছে আমার দেশের জন্য, তার নাম আমি জানি না। তা আমি মনে করি আপা, 24-এর জায়গায় 24, নতুন প্রজন্মের 24, নতুন বাংলাদেশের 24। এখানে আবু সাইদ, ওয়াসিম মুগ্ধ রাষ্ট্রীয় খেতাবে সম্মানিত করতে হবে, বীরশ্রেষ্ঠ খেতাব। এছাড়া দেশ সামনে আগানো খুবই কষ্ট। আপনার বারংবার শেখ হাসিনা বিষয়টা আসে 32 নম্বর নিয়ে। 32 নম্বরটা আমি বলবো এটা একটা জাদুঘর বলতে পারেন। কিছু ছবি আছে, কিছু মানে ব্যবহারিক আইটেম আছে, কোনো প্রাণ ছিল না। কিন্তু ক্যান্টনমেন্টের যে আমাদের খালেদা জিয়া ম্যাডাম বসবাস করতেন, সেখানে প্রাণ ছিল। আপনি সেই প্রাণটাকে টেনে খিস্তে বাই করে দিয়েছেন। 32-এ কোনো প্রাণ ছিল না। দুইটার সাথে দুইটা তুলনা হয় না। 32 একটা মাদারের মতো একটা জিনিস, মানুষকে আকৃষ্ট করে অনৈতিক কাজে। 32 কোনো ভালো জিনিস শিখায় নাই। 32 মুক্তিযোদ্ধাকে ধ্বংস করছে। এই 32-এ বসেই শেখ মুজিবুর রহমান ভাগুরা রাজনীতিবিদ ছিলেন, জনগণকে অস্ত্রমুখী রেখে উনি আত্মসমর্পণ করছেন।
উনি বলেন নাই অপেক্ষা করেন ব্যাগ গুছাই, ব্যাগ গুছানো ছিল, উনি ওনার ব্যাগ টানে নেন নাই, ওনার ব্যাগ টেনে নিয়েছে পাকিস্তানি আর্মি। প্রতি মাসে মাসোহারা পেতেন। এই ব্যক্তি যখন দেখে আমার কোনো অবদান নাই ৭১, তো পুরোটাই আমার লাগবে, সবগুলি মুখ বন্ধ কর। ওসমানীরও দরকার নাই, জিয়ারও দরকার নাই। আপনি লজ্জা পাবেন। উনি কি বলবো, আমি প্রথম দিকে বলছেন আগরতলা ষড়যন্ত্র, পরে বলেন না হ্যাঁ এর মধ্যে কেন তার অবদান নাই তো। সে যদি ৭ই মার্চে ঘোষণাই হয়ে থাকে, ৮ই মার্চ কেন বাঙালি যুদ্ধে যায় নাই, ৯ই মার্চে কেন যায় নাই, ১৫ই মার্চে কেন যায় নাই? শেখ মুজিবুর রহমান চান নাই স্বাধীনতা। উনি দামাদামি করতেছিলেন, ক্ষমতা চাচ্ছিলেন। পাকিস্তানের ভুল ছিল, ক্ষমতা দেয় নাই, নিঃসন্দেহে ভুল ছিল। আর যদি নির্বাচন বলেন ৭০-এর, ওটা কিন্তু নির্বাচন ব্যক্তি ভোট না, কে কত ভোট দিছে, একাধিক ভোট, সেটার কম্পিটিশন ছিল। পাকিস্তান আপত্তি করে নাই। সমস্যা ছিল পাকিস্তান আর্মির সাথে, ব্যক্তি পাকিস্তানের জনগণের সাথে না। আমরা নির্যাতিত নিপীড়িত ছিলাম, পশ্চিম পাকিস্তানের জনগণ, বাংলাদেশের জনগণ পাকিস্তান আর্মির কাছে। কিন্তু মিথ্যাচার করে ভারত, আপনি বলুন তো আপা, হাজার হাজারে বিহারি মারা হয়েছে ঢাকা শহরে, চিটাগাঙ্গে, সৈয়দপুরে। কোথাও দেখছেন আওয়ামী লীগ বলছে এগুলি? সব ২৬শে মার্চের আগে। কাপ্তাইতে ৭০০ বিহারি পাঠান মারা হয়েছে। ২ জন অফিসার ছিল, ক্যাপ্টেন, হানিমুনে ছিল বিদ্যুৎ ভবনে, রেস্ট হাউসে, তাদের পরিবার সহ ২ জন, ২টা মহিলা আর তাদের স্বামী ২ জন, বাস দিয়ে পিটাই মারা হয়েছে। আমাদের অন্ধকার অধ্যায় অনেক, কলঙ্কিত অধ্যায় অনেক। আমরা ওখান থেকে ফিরে আসতে চাই। আগামী দিনে সামনের দিকে তাকাবো সভ্য জাতির মতো। আমরা শুনতে চাই না যে আমরা তৃতীয় বিশ্বের লোক, আমরা প্রথম বিশ্ব হইতে চাই। আমরা সেই জায়গায় ছিলাম, তাই ব্রিটিশ, ফ্রেঞ্চ এরা এসে আমাদেরকে লুটপাট করে সম্পদ নিয়ে গেছে, আমাদেরকে বানাচ্ছে তৃতীয় বিশ্ব। এখান থেকে উত্তরণ হয়ে আমরা প্রথম বিশ্বে যাওয়ার জন্য চেষ্টা করব। রাজনীতিবিদদের করা উচিত, জনগণের সহযোগিতা করা উচিত। অনেকে বলছেন যে জুলাই অভ্যুত্থানটাকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছেন। এ ব্যাপারে আপনার মন্তব্যটা কি হওয়া উচিত? এই জুলাই অভ্যুত্থান কোন রাজনৈতিক দলের ব্যক্তিগত না। এখন অনেকে বলেন শিলং থেকে উনি চালাইছেন, সব বাটপারি কথাবার্তা। আমি পুরো মাঠে ছিলাম আপা, পুরোটা সময়। কারণ আমি ছিলাম বন্দি, আপা বোঝার চেষ্টা করেন। ঘরে বন্দি ছিলাম, এই দুইটা রুমের মধ্যে, বেরোতে পারতাম না গোয়েন্দাদের জ্বালায়। আমি যখন সুযোগ পেলে, আবু সাইদ মারা গেছে, মাঠে চলে আসতাম। আমার আরেক বন্ধু আছে কর্নেল ফেরদাউস, মাঠেই থাকতাম, আমরা মজা এনজয় করতাম, ভালো লাগতেছিল। সন্ধ্যা পরে বাসায় আসতাম, কর্নেল হকের সাথে বসে অন্য কাজ করতাম। এখানে কোনো রাজনৈতিক দলের অবদান ছিল না। এখানে অবদান ছিল রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, ওই যে আমাদের মাঠে থাকে না যারা অকারণে ঘুরতেছে, এই সব লোকের অবদান, আম জনতার অবদান। আচ্ছা, আবার এনজয় করতেছিল। স্লোগানগুলি ছিল চরম মুখে, সঞ্জীবনী সুজার মতো স্লোগানগুলি ছিল। এটা মানে ভাবাই যায় না। ৭১-এর স্লোগান তো নাই, ২৪-এর স্লোগান চরম রক্ত গরম করার মতো। এর অবদান ছাত্রদের নেতৃত্বে, ছাত্ররা ছিল, সবাই ছিল, ছাত্ররাও ছিল, মা ছিল, বাচ্চা ছিল, কে ছিল না? সবাই ছিল। কোন রাজনৈতিক দলের অবদান নাই। যারা শহীদ হয়েছে তাদেরকে ওই মর্যাদা আমরা দিতে পারি নাই, দেওয়া উচিত। কতটা নগ্ন হলে আহত লোককে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, চিকিৎসা দেয় নাই। এটা আওয়ামী লীগের অধ্যায়, এগুলি লিখে রাখতে হবে, পাঠ্যসূচি থাকতে হবে, নাহলে আওয়ামী লীগকে চেনা যাবে না। পাকিস্তান যদি গালি দেয়, মাইট দেয়, আওয়ামী লীগ ব্যবহার করে, মেনে নেওয়া যায়। পাকিস্তানি বাঙালি এই কাজ করলে এটা মানা যায় না। বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের কার্যক্রমটাকে আপনি ঠিক কিভাবে মূল্যায়ন করবেন? এই সরকারের সফলতা কোথায় এবং কোথায় ঘাটতি রয়েছে বলে আপনি মনে করছেন? বিএনপি এবং জামাত বিরোধী দল দুটাই কিন্তু মজলুম। আমাদের এখন আমরা অতি দ্রুত উন্নয়নের জায়গায় চলে যাওয়া উচিত। এই সংসদ থেকে বেরিয়ে গেলাম, এই সংস্কৃতি বাদ দেওয়া উচিত। দুই দল মিলে একটা সুন্দর একটা
সৃষ্টি করতে পারে তারা অনেক কিছুই। এই সরকারের কাছে প্রথম দিকে হতাশ ছিলাম, যখন নানা রকম রিউমার আসতেছে বিভিন্ন পত্র পত্রিকায়, ভারতে স্বাক্ষর করে আমাদের পিএম আওয়ামী লীগ এই সরকার আসছেন, তা আমরা হতাশ ছিলাম, কি জন্য বিপ্লব হইলো, স্বাক্ষর করে ভারত থেকে আসে কি হবে। আমি চরম খুশি, অতিরিক্ত মানে এতটা আশা করি নাই যে আমাদের প্রধানমন্ত্রী চীন সফর করছেন, ভারতে যান নাই, বিশাল অ্যাচিভমেন্ট। আওয়ামী লীগকে ব্যান করছে, এতে অনেক হয়তো রাজনীতিবিদ খুশি হয়েছেন। এরাই হলো উচ্ছিষ্ট, এরা কোমর সোজা করে দাঁড়াতে পারে না। আমরা এক জাতির দেশ আপা, এক জাতির দেশ, যার 99% লোক হলো বাঙালি। এটা যে কত বড় শক্তি অন্য দেশের লোকেরা বুঝবে না। যারা আমার দেশের রাজনীতিবিদ বিদেশে ঘোরাফেরা করে, আমেরিকা ইউরোপে ঘরে চিকিৎসার জন্য কারণে বিদেশে যায়, এরা এটা বুঝবে না। যুদ্ধ বিপ্লব সব তৃণমূলের লোকরা করে, এরা বিশাল শক্তি, অন্য কোনো দেশের নাই। এই সীমান্ত থেকে শুরু যে কোনো জায়গায় বলে আপা সকালে পান্তা ভাত ডিম দিয়ে ভাত খাবে, কোনো না নাই, আপত্তি থাকবে না, খাবে। কারণ আমরা জাতি একটা, তো এটাকে কাজে লাগাতে পারি নাই। আর যাতে না লাগাতে পারি এই জন্য বিভেদ, ট্যাগ, জঙ্গি, তো জামাত, রাজাকার, উচ্ছিষ্ট সব লোক, এইসব লোক। যেটা চলে গেছে। সবার ব্যাখ্যা সবার কাছে এক একজনের ব্যাখ্যা একরকম আছে, সে সেইভাবে ন্যারেটিভ দিবে। এখানে এইভাবে করা ঠিক না। আমাদের দেশটা আমাদের, আমরা ঐক্যবদ্ধ থাকবো, সবাইকে নিয়ে আগাবো। আমার প্রতিবেশী ভালো না থাকলে আমি ভালো থাকবো না। আমার এলাকায় যে বস্তিবাসী থাকে, মাদক ব্যবসায়ী থাকে, সমাজটা নষ্ট করবে। আমাদের অনেক সুযোগ, অনেক, মানে আমাদের দুইটা হাত দুইটা পা, একটা মাত্র মুখ। আমার হয়তো সোনার খনি নাই, তেলের খনি নাই, বাট আমার আছে মানুষ। এই মানুষটাকে আমি মহান আল্লাহ মানে শুক্রিয়া, এটাকে যদি দক্ষ শ্রমিক বানাই, আমার তো টাকা রাখা জায়গা থাকবে না। 10,000 টাকা লাগবে একটা যে কোনো জিনিস টেকনিশিয়ান, হয়তো মানে ইলেকট্রিক্যাল সিটি, তারপর ইলেকট্রিশিয়ান হওয়ার জন্য বা অন্য ড্রাইভিং শেখার জন্য, তারপর প্লেন ফেয়ারটা সব মিলে মনে করেন 1 লাখ টাকা খরচ। রাষ্ট্রদূত থাকেন, তাকে বলতে হবে, কোটা দিতে হবে, এই পরিমাণ লেবার তোমার নিতে হবে প্রতি বছর, না হলে তুমি বাদ। দেখবেন কাজ করবে পারে চরম ভাবে। এই লোকগুলো যাবে, আমাদের আর্মিতে যেভাবে যায়, কোনো ঝামেলা নাই। আপনি বিভাগীয় কোটা দিয়ে দিবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু দরকার নাই, জেলা কোটা, লটারিতে যাবে। আপনি যেই দিন যাচ্ছে আপা, ওই দিন থেকে কিন্তু টাকা পাচ্ছেন, আপনি সরকার পাচ্ছে টাকা, বলেই দেওয়া থাকবে 80% সে দেশে পাঠাবে, পুরোটাই তো আপনার লাভ। আপনি 80,000 টাকা তো কাগজের টাকা পাচ্ছেন, তো আপনি ডলার। মাথায় যদি সরকারের বুদ্ধি নাই, এখানে যদি আমাদের লেফটেন্যান্ট মাসুদের মতো টাকা পয়সা কামায়, এটা অনৈতিক। দেশকে ভালোবাসতে হবে। কিছু লোকের ধরে হাত কেটে দেন, এই চোর বাটপারদের, দেশ সোজা হয়ে যাবে। সোজা কথা না, না খারাপ শোনা যায়, আমি খারাপ কিছু বলতেছি না। হাত কাটতে হবে কিছু লোকের 3 মাসের জন্য, সোজা হয়ে যাবে। আমি তো কঠোর, যে আপনি ধর্ষণ করছেন 1 মাসের মধ্যে ফাঁসি প্রকাশ্যে। এইখানে ন্যায় বিচার সম্ভব নাই ছাড়া কিছু লোক করতে হবে। আমাদের কিছু আইনজীবী থাকে, এই অপরাধীরা যেই মাত্র যাবে আদালতে, সাথে সাথে জামিন, পক্ষে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, জামিন। এ দুঃখজনক। আপনি চিন্তা করেন, আপনি পুলিশ আমার সেবার জন্য, এই পুলিশ আমার কোনো কাজে লাগে না। আপনি রাস্তাঘাটে ফুটপাতে লোকজন কেনা বেচা করতেছে, ওখান থেকে চাঁদা নিচ্ছেন, এই লোকগুলো যদি বের করে দেয়, এরা কই যাবে? এতে বাঁচতে হবে। আমাকে রাতে সন্ধ্যা পরে আমি বেরোলে আমাকে মারে দেবে চাকু, আমার পকেটে যা পাবে তাই তার লাভ। তো আমাদের মন্ত্রী এমপি রাজনীতিবিদদের তো এই সমস্যা নাই, এটা পুলিশ নিয়ে চলে। সমস্যা আমাদের, এমন দেশে বসবাস করি আপা। দেখেন, ব্যক্তিগত অস্ত্র আপনি ক্যারি করতে পারেন। আপনি আমেরিকায় যান, অন্যান্য দেশে যান, আপনার টাকা আছে, আপনার অস্ত্র নিয়ে চলবেন আপনার নিরাপত্তার জন্য। এই দেশে আপনি নিতে চলতে পারবেন না, পুলিশ ভেরিফিকেশন করতে করতে আবার ট্যাক্স দিতে হবে। আরে আমার নিরাপত্তা দেওয়া তো সরকারের, দিতেই পারে না, তার জন্য আমি অস্ত্র কিনলাম, অস্ত্র নিলাম নিজের জন্য, এটার উপরে ট্যাক্স দিতে হবে। এই ধরনের নির্যাতন তো ঠিক না। আপনি এত টাকা, মানে এখন 1 লাখ টাকা করছে মনে হয় আয়কর সহ, যে রিভলভার পিস্তল কেউ রাখে, এটা কি সভ্য দেশের কাজ? কেন আমি রিভলভার কিনতেছি? আমার নিরাপত্তার জন্য, কারণ আমি আতঙ্কে আছি এবং এটা রাইট, আমার জীবন রক্ষা করার আমার অধিকার।
অন্যান্য উন্নত দেশে আছে। আমি যদি অপব্যবহার করি আমাকে কঠিন দণ্ড দেন, কিন্তু আপনি আমাকে অস্ত্র রাখতে দিবেন না। আমি যাও কিনলাম এমন ট্যাক্স দিবেন যদি আমি না রাখি, মানে অসহায়ের মতো আমি মারা যাই সন্ত্রাসীর কাছে। আমি তো লাইসেন্স আছে, বাট সন্ত্রাসীর তো অস্ত্রের লাইসেন্স নাই। হুম। রাষ্ট্র হলো বড় সমস্যা, এদের সংস্কার কঠিনভাবে করা দরকার। আমার দুঃখজনক লাগে ডক্টর ইউনূস উনি দেশের লোক থাকলেও এদেশে ছিলেন না, ভুলে গেছেন সবকিছু। অপরাধ কোথায় হয়, কেমনে হয়, যারা জানে তাদেরকে নিয়ে বসে সমস্যার সমাধান করতে হবে। আপনার সীমান্ত এলাকায় আপনি ছোট ছোট ইন্ডাস্ট্রি করে দেন, যাতে লোকজন স্মাগলিং না জড়ায়। স্মাগলিং মানে বুঝি আমি মাদক, আচ্ছা। এছাড়া তো আপনি দেশ ঠিক করতে পারবেন না। মাদকের জন্য কঠিন দণ্ড দেওয়ার আগে তাকে পুনর্বাসন করেন, তার চাকরি দেন, আপনি কিছুই দিবেন না, এটা তো হয় না। আমার খুব কষ্ট লাগে কি আপা, আমার দেশের লোক বিদেশে যায়, যাই পাঠাবে সেটাই লাভ, পুরোটাই কিন্তু আপনার টাকা। আপনি একটু ভাবেন, প্রথম থেকে একটা মনে করেন একটা কোনো ব্যবসা করতে গেলে পুঁজি খাটাইতে হয়, প্ল্যান করে যে আমরা শেয়ার মার্কেটও আপা যে 3 বছরের মধ্যে টাকা উঠাবো, ডাবল করব। এখানে তো প্রথম দিন থেকে আপনার লাভ, পুরোটাই লাভ। আপনি তো কাঁচা টাকা দিচ্ছেন। হুম। এই ব্যবসা কেন করবো না? বেকার ছেলেদের কেন পাহাড় দিয়ে দিচ্ছেন না কেন? যে তুমি ওই যে তেলের যত মানে পাম অয়েল থেকে শুরু করে সয়াবিন তেল, এগুলো চাষাবাদ করুক না বেকাররা, পাহাড়টা ফেলে রাখছেন কেন? নিজেরা লড়ে বেড়ে খাবে। খাস জমিতে আপনি কেন বহুতলা বিল্ডিং করেন না? শ্রমিকদের জন্য, গরিবদের জন্য, নদী ভাঙা লোকদের জন্য। কে নিষেধ করছে? ওটা তো বড় লোকরা লিন দিচ্ছে। এই গরিব কাজ করে, বড় লোক হিসেবে খায়, এটা হয় না। এটা সমাজে বিশাল বিভেদ হয়, আর এই শ্রেণী উঠে গেলে আপনি দাঁড়াতে পারবেন না। আমি মনে করি সবার জন্য বাংলাদেশ, সবাই আমরা হাসি খুশিতে থাকবো। যেদিন আমার কৃষক হাসবে, তার ন্যায্য পাওনা পাবে, জেলে হাসবে, শ্রমিকরা হাসবে, মনে করবেন দেশ শান্তিতে আছে। এটা সম্ভব, এই বাজেটেই সম্ভব। আপনি প্রচন্ড দামি গাড়ি ঘুরে বেড়াবেন আর মানুষ চলতে পারবে না, এটা ঠিক না। আওয়ামী লীগের ভবিষ্যৎ অবস্থান নিয়ে আপনার অভিমতটা আসলে জানতে চাচ্ছিলাম, যে ভবিষ্যতে আওয়ামী লীগ কি ধরনের অবস্থানে যাচ্ছে? আসলে সত্যিকার অর্থে আমাদের জনগণ একটু দুর্বল আওয়ামী লীগের প্রতি। মনে করা হয় আওয়ামী লীগের জন্য দেশটা স্বাধীন হয়েছে। আসলে দেশটা 71-এ স্বাধীন হয়েছে জনগণের জন্য। কৃষক শ্রমিক দেখবেন কারো গেঞ্জি পরা আছে, কারো হয়তো লুঙ্গি পরা আছে। এই সীমান্ত এলাকার লোকজন আর কিছু ছাত্র আমজনতা মিলে 71। আওয়ামী লীগের যে আশা ছিল, কিন্তু তার চরিত্র যে বহিঃপ্রকাশ ঘটছে, এতে ঘৃণার সৃষ্টি হয়েছে। শেখ মুজিবুর রহমান প্রায় 30,000 থেকে প্রায় 60,000 মতান্তরে মুক্তিযোদ্ধা হত্যা করছেন। দাম্ভিকের সহিত বলছেন কোথায় সেরা শিকদার। তার আচরণে হিলট্রাক্সে সমস্যা হয়েছে। উনি মনমোহন নারায়ণ নার্মাকে বলছেন বাঙালি হয়ে যাও। রাজনীতিবিদ উদ্ভট টাইপ কথা বলে ওখানে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। তাতে করে 30,000 লোক বাঙালি মারা গেছে এখন পর্যন্ত দুই পক্ষের। এরপরে দেখেন শেখ হাসিনা আসলো, আসার পর শেখ হাসিনা 15 বছর কি করছে? শেখ হাসিনা যেহেতু নেত্রী ছিলেন, প্রধান ছিলেন, দোষ তার ঘাড়েই যাবে, আওয়ামী লীগের ঘাড়েই যাবে। কিন্তু এই আয়নাঘর গুম খুন করে এমন এক পরিস্থিতি সৃষ্টি করছেন যে বাপ মার এক সন্তান সেও বিদ্রোহে জড়ায় গেছে, বিপ্লবে জড়ায় গেছে। এবং এত শক্তি তার ছিল, গোয়েন্দা বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, সব তার। এই জনগণের এই ক্ষোভে আক্রোশে তার মনে আতঙ্ক এসে গেছে, কারণ সে অনেক অপরাধ করছে। এই টাকা পয়সা লুট করে কি করেন নাই, স্যাটেলাইট বানায় টানে, মানে কোন দিকে যাবেন? সব ব্যাংক লুট। অপরাধ করলে নিজের মধ্যে ভয় সৃষ্টি হয়, সেই ভয় থেকেই শেখ হাসিনা চলে গেছে। শেখ হাসিনা ফিরে আসার কোনো স্কোপ নাই, গলাবাজি করতে পারে, আসার স্কোপ নাই। এবার সরকার পরিবর্তন হয়ে যদি ল্যাংড়া করা সরকারও আসে, তারও মানে সমর্থন পাইলেও আসতে পারবে না, কারণ জনগণ কিন্তু ওই জায়গায় আছে। এই আপনার হাদি চত্বর, আমাদের আপনার শাপলা চত্বর,
ব্লক করে ফেলে তো সরকার পতন হবে। আর সেনাবাহিনী পুলিশ আর গুলি করবে না, বুঝে রাখেন কিন্তু আপা। এটা আমাদের অ্যাডভোকেট তাজুল সাহেব এই কাজ ছেড়ে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে কতটা ফ্যাসিস্ট হইতে পারে হাসিনা, আর এটা সত্য। সুতরাং পুলিশ আর রাজনীতিবিদদের কথায় গুলি ছুড়ে নিজের বিপদ নিজে ডাকবে না। সেম আর্মি, সেম গোয়েন্দা। আপনি অপরাধ করছেন, আপনার মতো চলেন। আমার খেয়াল আছে যারা নুরুদ্দিন এরশাদের সময় রাজনীতির সমস্যা, রাজনীতির সমাধান হবে, আমরা জড়াবো না। এটা আমাদের স্ট্যান্ড, আর্মির স্ট্যান্ড। সুতরাং আর্মি যদি ওই জায়গায় থাকে, এবং থাকবে ইনশাল্লাহ, আওয়ামী লীগ কখন আসতে পারবে না। আগে বিচার, তারপরে। আপনার তো অনুশোচনাই হয় নাই, কি আমরা ক্ষমা করব? আওয়ামী লীগের সব লোক খারাপ না, বাট আওয়ামী লীগটা চর্চা করেন, তার কি অবদান আছে দেশে? নাই। এবং তার লুটপাটের মধ্যেই আছে। এখানে আমি মনে করি আপা, এই নৈতিক গ্রাউন্ডে শেখ হাসিনা আসার মতো সে সৎসাহস যোগাবে না। এবং দিনে দিনে আরো ক্ষয় হবে। একসময় আওয়ামী লীগ ভুলে যাবে, মুসলিম লীগের মতো হবে। ভালো লোক রাজনীতি করতেই পারে, বাট দল হিসাবে তাকে অপরাধ স্বীকার করে ক্ষমা চাইতে হবে। দল হিসাবে নেতৃবাদ। আমরা একটু দুর্বল হয়ে গেছি, বিচার বিভাগের উপর সরকারের নিয়ন্ত্রণটা নিতে চাচ্ছে। তদারকি দরকার ছিল, তাহলে আমাদের সুবিধা হইতো যে মামলাগুলি কোন দিকে যাচ্ছে। বাঙালির চরিত্র ভালো না, কে কোন দিকে দিয়ে মানে আপোষ করে ফেলে, যাতে আমাদের মামলা তদন্তে অনেক সমস্যা হয়। তবে আমরা আমাদের কাজ সেরে রাখছি, আয়নাঘরের বিষয়টা সাক্ষী আমরা দিয়ে দিছি। এটা এস্টাবলিশ করতে হবে যে সেটা করছে, এখান থেকে বেরোনোর কোনো কায়দা নেই। দুঃখজনক, আমি মনে করেন সালাউদ্দিন ভাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং ভালো জানি, পছন্দ করি, ওনাকে শিলং নিয়ে গেছে। একটা ইস্যু যথেষ্ট। কোন গোয়েন্দা এখানে জড়িত? ভারতের জড়িত। আমরা ভারতকে আইনের আওতায় নিয়ে আন্তর্জাতিক আইনের আওতায় আনতে পারতাম। এখনো আছে, আমাদের সুখরঞ্জন বালি আছে, আরেকটা আছে। ভারতকে আমরা নাক চোবানি খাওয়াইতে পারি, কিন্তু আমাদের রাজনীতিবিদরা একটু আমাদের মতো সাহসী না। আমাদের ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, স্টুডেন্টের মতো আমাদের রাজনীতিবিদরা সাহসী না। তাদের সমস্যা আছে, আমাদের সমস্যা নাই। আচ্ছা, হাসিনুর, আপনি দেখবেন যে ইদানিং বেশ কিছু গণমাধ্যমগুলোর সম্পর্কে সাধারণ জনগণ বা অনেকে অভিযোগ করছেন যে মূলধারার যে গণমাধ্যমগুলো ছিল এগুলো আওয়ামী লীগ দ্বারা প্রভাবিত। যেমন ধরেন বিগত 17 বছরে আওয়ামী লীগের কোনো দুর্নীতি, গুম, খুন কোনো নিউজ প্রকাশ করেনি। এমনকি এই যে বর্তমান বিএনপি সরকারের যদি কোনো ভালো কাজ করেও ছিল তারা সেটাও প্রকাশ পায়নি। এই যে আওয়ামী লীগ সরকার দ্বারা প্রভাবিত গণমাধ্যমটা ছিল, এটাকে আপনি কিভাবে দেখবেন? আসলে বিএনপি চেষ্টা করলেও আওয়ামী লীগ হইতে পারবে না, যার জন্যই সাংবাদিকরা সুযোগ নিচ্ছে। এটা নুন খেয়েছে তো ভারতের, নুন খেয়েছে আওয়ামী লীগের, তাই ওই জায়গায় তারা কম বেশি করে যাচ্ছে। বিএনপি যদি আওয়ামী লীগের মতো হইতো, সব কটাকে আইনে আওতায় আনতো, জবরদস্তকে জেলে ঢুকাইতো, এবং তার মতো করে করতে পারতো। তো বিএনপি সে জায়গায় যাইতে পারবে না। এই জন্য বলি, বিএনপির জায়গায় ঠিক আছে, শহীদ জিয়ার দল, তাকে আওয়ামী লীগ হওয়ার দরকার নেই। মানুষ হন, মানুষের কল্যাণে কাজ করেন। সাংবাদিকেরা একসময় ঘুরে যাবে ইনশাআল্লাহ। আপনার দেখেন বিপ্লবের সময় ঘুরে গেছে না? বিপ্লবের সময় ঘুরে গেছে, আবারও ঘুরবে, জনগণের সাথে থাকবে। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, এটাকে আপনি আইন, রাজনীতি বা জনগণের দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন? শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আপা। আজকালকার ঘোষণা কিন্তু অন্যরকম। আর আগেকার ঘোষণা পত্রিকার মধ্যে আসতো, বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান ওই জায়গায় ওই কথা বলছেন, খালেদা জিয়া ওইটা দেখা দিল মুরব্বীরা বাজারে গেছে, বাজার থেকে আইসা বাড়িতে বলছে। এখন সেটা না, এখন এই যে মোবাইলটা একেবারে বাস্তবসম্মত দেখতেছে, এটা যে কত একটা অ্যাসেট। আমার নেতা কি করতেছে আমি দেখতেছি, যে ভোট দেয় সে দেখতেছে নেতা, মানে ভালো জিনিস খারাপ জিনিস দুইটাই। শেখ হাসিনা এই ধরনের কথাই বলেই অভ্যস্ত। আমি তো বললাম না, তার মনের জোর নাই তো, তার অপরাধে সে বিতব্যস্ত, সে তো ঝামেলায় আছে। এই আর্মি জেনারেল তার জন্য কি করে নাই, তারা সব এখন বিপদে। আর বেশ কিছু জেনারেল ভারতে। আমি তো মনে করি
শেখ হাসিনা তার নিজের দলের কাছেই বিব্রত অবস্থায় পড়বেন। উনি যাওয়ার আগে উনি সকল আত্মীয় স্বজনকে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু কর্মীদের উনি বলেন নাই। বলুন তো অবস্থাটা। তাহলে তো সালমান এফ রহমান ধরা খাইতো না। যারা ধরা খাইছে তারা ওনার জন্য হয়েছেন। তো ওনারা কি ধারণা পোষণ করবেন শেখ মুজিবুর শেখ হাসিনার উপর? তো ওনারাই তো প্রতিশোধ নেবে যদি ভুলে আসে, বা ভুল হওয়ার কোনো স্কোপ নাই। ভারতীয় মিডিয়া, পশ্চিমবঙ্গের মিডিয়া অনেক কথাই বলবেন, শেখ হাসিনা সেই সৎসাহস নাই, বুক ফুলে আসবে। কিন্তু আওয়ামী লীগের যে অনলাইন অ্যাক্টিভিস্টরা আছেন ওনারা দাবি করছেন যে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেয় আপনারা ভয় পেয়েছেন। এর জবাবটা কিভাবে দেবেন তাহলে? আমার মনে হয় এটা ঘোষণা দিয়েছেন, জাস্ট স্ট্যান্ডবাজি করতেছেন। শেখ হাসিনা আদৌ জীবিত আছে কিনা সন্দেহ আছে, অনেক রিমোট আছে, মারা গেছে। এবং ওনার উত্তরাধিকারী কি, সেও করাপ্টেড। সুতরাং শেখ বংশ শেষ আপা। আল্লাহ কাছে অসীম রহমত। এই যে সাংবাদিকরা ছিল, ব্যবসায়ীরা ছিল, অতীতে ছিলাম, বর্তমানে ছিলাম, মরা পরে থাকবো, এই ধরনের লোকদের জন্য এনারা পারলে যে কোনো সময় বলে বসতো আমাদের তো একটা রাজবংশ হলে ভালো হয়, শেখ বংশে বানায় ফেলি। হ্যাঁ, করে ফেলতো। তাহলে কিন্তু এই যে গোয়েন্দাদের কার্যক্রম, পুলিশের কার্যক্রম সব বৈধ হয়ে যাইতো। রাজার রানীর পেশাদারিত্ব করতেন। কিন্তু গণতন্ত্র আল্লাহ বাঁচাইছে, আর বেঁচে গেছি। সেম থিং ৭৫ হচ্ছিল। তো ওই দিন শেষ আপা। যারা আজকে শাসনে থাকেন তারা কিন্তু তৃণমূলে কোনো কাজ করেন নাই। কোনো বড় বিএনপি নেতাকে পাবেন না সে বা তার দলের কেউ মারা গেছে বা এর সমস্যায় পড়ছে। এখন ভাগাযোগের লোক নিয়ে আসতেছে, এ আমার লোক, সে আমার। এগুলি ন্যাক্কারজনক। আমজনতা কাজ করছে, মা করছে, বাচ্চা করছে, পানি নিয়ে দেখছেন আপনারা, মা পানি নিয়ে খাবার নিয়ে এসে বাচ্চারা খাওয়াচ্ছে, সবাই খাওয়াচ্ছে। এটা আসলে কিরকম বিপ্লব? এমন একটা বিপ্লব, অস্ত্র ছাড়া সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বিপ্লব। সেই সশস্ত্র বাহিনী হেলিকপ্টার, ড্রোনে সজ্জিত, ট্যাঙ্ক দিয়ে সজ্জিত, নিজ দেশে। কতটা লজ্জাজনক ঘটনা। আমাদের টাকা দিয়া এমুনেশন কেনা হয়, সেটা আমাদেরকে মারে, মারার কথা শত্রুকে। এই পর্যায়ে শেখ হাসিনা আমাদের সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবাইকে ব্যবহার করছে। আমরা এটা বুঝি, ধারণ করি, আগামী প্রজন্ম ধারণ করবে। শেখ হাসিনা আওয়ামী লীগ ফেরত আসা কোনো কায়দা নেই, স্কোপ নেই। লজ্জার ব্যাপার তো। কাকে কি করছেন আপনি? ধ্বংস করে দিচ্ছেন ইনস্টিটিউশন সব। তা আমি মনে করি আপা, দেশটা আমাদের, আমরা সবার জন্য কাজ করি। আমার প্রতিবেশী ভালো থাকলে আমি ভালো থাকবো। একটা বস্তি যদি খেপে যায়, আপনি মনে করেন কুড়িল বস্তি খেপে গেলে গুলশানের লোক থাকতে পারবে? গাড়ি বাই করতে পারবে? আমি গুলশানের লোকদের বলি, মানে সবারই বলি, আপনার প্রতিবেশীকে টেক কেয়ার করেন, তাদের মঙ্গল, তাদের সাথে থাকেন, দেশটা সুন্দর জায়গায় যাবে। দর্শক, প্রশ্ন থাকবে, প্রশ্ন চলবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।